পৃথিবীটা আজকে অসুস্থ, খুব ভীষণভাবে অসুস্থ। এই অসুস্থতার মাঝে কিছুটা সুস্থতার আভাস বয়ে আনার জন্য আমাদের বরাবরের আয়োজন এসিটিভির সরাসরি নিয়মিত অনুষ্ঠান এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহর। আপনাদের সবাইকে জানাচ্ছি এই অনুষ্ঠানে আমন্ত্রণ। আমি আছি উপস্থাপনায় আপনাদের সাথে ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বরাবরের মতোই বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর এসপি চক্রবর্তী, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল। আর আমরা যেহেতু সরাসরি অনুষ্ঠান করছি, তো আমাদের নিচে স্ক্রলিংয়ে ডায়াল করা নাম্বারে আপনারা ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সম্ভাব্য সমাধানগুলো। ভালো আছেন নিশ্চয়ই, আশা করছি। জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আসলে যেরকম অবস্থা চলছে, করোনা না হলেই সবাই ভালো আছে আসলে, কারণ ঘরে ঘরে আজকে মানে ইফেক্ট হচ্ছে খুব তাড়াতাড়ি, কিন্তু যে কোনো জায়গায় হচ্ছে এবং ইফেক্ট হওয়ার পর কিন্তু অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আসলে সুস্থ থাকাটাই এখন একটা বিশাল বড় পাওনা হয়ে গেছে সবার জন্য। তো আমরা কথা বলবো আজকে ঘাড় কোমর হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে, অপারেশন বিহীন অবশ্যই। তো প্রথমে আজকে আমরা চলে যাই কোমরের ডিস্ক প্রোল্যাপসের জায়গায়। এখন ডিস্ক প্রোল্যাপস যখন হয়, পেশেন্ট আমাদের কাছে আসে কিন্তু অনেকভাবে আসে। কখনো বলে যে কোমর ব্যথা, কখনো বলে কোমর হঠাৎ করে ব্যথা হয়েছে, নাড়াতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না। আবার আসে অনেক সময় যে ডায়াগনোসিস হয়েছে পিএলআইডি। তো আজকে আমরা চলে যাই পিএলআইডিতে। পিএলআইডি জিনিসটা কি? গুড, সুন্দর প্রশ্ন। পিএলআইডিটা এটা একটা কমন প্রবলেম, যেটা আসলে কোমর ব্যথা রোগীদের অলমোস্ট মোস্ট অফ দ্য পেশেন্টদেরকে বলা যায় যে পিএলআইডিতেই তারা আক্রান্ত। এবং এটা নিয়ে অনেকের মধ্যে অনেক বিভিন্ন ধারণা আছে, ভুল ধারণা, সঠিক ধারণা আছে, যে অনেকের পিএলআইডি মনে করে আর কোনোদিন ভালো হবে না। আসলে বিষয়টা কি, পিএলআইডি আসলে বিষয়টা কিছুই না। কোমরের জয়েন্টে যে আমাদের যে হাড়গুলো থাকে, আমাদের স্পাইন, যেটা ভার্টিব্রা বলা হয় স্পাইন, এই ভার্টিব্রা দুইটা ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রার ডিস্ক থাকে। তো আমাদের ভার্টিব্রা তো একটা হাড়ের সাথে আর একটা হাড় যুক্ত থাকে না, মাঝখানে একটা কুশন মতো থাকে, রাবারের মতো থাকে। এই স্প্রিংটাকে আমরা ডিস্ক বলে থাকি। তো আমরা যখনই সামনে পিছনে অতিরিক্ত বাঁকা হয়ে যায়, বা অনেক সময় স্ট্রেচিংয়ের কারণে, অতিরিক্ত স্ট্রেচিংয়ের কারণে আমাদের মেরুদণ্ডের নিচের দিকে ফাটল ধরে, তখন কি হয়, ওখান থেকে সফট টিস্যুগুলো যখন ছিঁড়ে যেতে থাকে, তখন ভিতর থেকে ডিস্কের যে জেলটা থাকে, এই জেলিটা আস্তে আস্তে বাইরে বের হয়ে যেতে থাকে। তখন এটা আমরা বলি পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং এটা স্পাইনাল নার্ভে প্রেশার দেয়। যতক্ষণ না নার্ভে প্রেশার দিচ্ছে ততক্ষণ ব্যথা হচ্ছে না। তো যখনই ইনিশিয়াল স্টেজে ছিঁড়ে যায়, যে বলে না অনেক সময় সামনের ঝুঁকে কাজ করতে চট করে একটা শব্দ হলো ফেটে গেল, তবে ফেটে গেল, তখন তার কোমরে তীব্র পেইন হয়, বাট পেইনটা কিন্তু বাইরের নিচের দিকে যায় না। তার মানে তার একটা সেন্ট্রাল পেইন, তার কিন্তু নার্ভে প্রেশার নাই, যে কারণে তার পেইনটা মুভমেন্ট করে না। তো তখন যদি পেশেন্ট একটু রেস্টে থাকে তাহলে কিন্তু দ্রুত ভালো হয়ে যেত। কিন্তু অনেকে কী করে, পেইন কিলার খেয়ে মুভমেন্ট করে। তো পেইন কিলার খেলে ওই যে টিস্যু যে ছিঁড়ে গেল, পেইন কিলার খেলে টিস্যু ছিঁড়ার পেইনটা ভালো হয়ে যায়। তো ছিঁড়ার পেইনটা ভালো হয়ে গেল, কিন্তু ফাটাটা তো রিপেয়ার হলো না। তখন ভিতর থেকে আস্তে 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 বডির ওজন প্রেশার পড়ে ওখান থেকে ডিসটা জেলটা বের করে দেয়। তখনই ডিস্ক প্রলাপস হয়ে গেল এবং নার্ভে চাপ দিচ্ছে, আস্তে আস্তে ব্যথাটা সেন্টার থেকে পেরিফেরিতে চলে যাচ্ছে। এই জন্যই দেখবেন যে অনেক রোগী আছে বলে, আমার তো 5 বছর আগে শুধু কোমর ব্যথা ছিল, এখন তো কোমর ব্যথা হয় না, এখন পায়ের দিকে ব্যথা চলে গেছে, বা পা ভার হয়ে যাচ্ছে, ঝিঝি ধরে যাচ্ছে, অনেকের একটা পা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বিভিন্ন ধরনের রোগী আমরা পেয়ে থাকি, কারণ তার প্রথম শুরু থেকেই তার ট্রিটমেন্টটা সঠিকভাবে হয় নাই। সে পেইন কিলার খেতে খেতে তার এই অবস্থা। এই জন্য আমরা বলি কোমর ব্যথা রোগীদেরকে পেইন কিলার না খাওয়ার জন্য। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে যদি খুব তীব্র যন্ত্রণা হয়, একটা দুটা খাওয়া যেতে পারে, 1 দিন 2 দিন খাওয়া যেতে পারে, কিন্তু কন্টিনিউ খেলে এটা থেকে কি হতে পারে, প্যারালাইসিস বা মৃত্যু হতে পারে। কারণ পেইন কিলার আমরা জানি কিডনি নষ্ট করে দিতে পারে। আর যদি ডিস্ক প্রলাপসের নার্ভ ছিঁড়ে যায়, তাহলে 2টা পায়ে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। এবং অনেক রোগী আছে যারা কোমর ব্যথা থেকে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, এবং তারা জানেও না যে কেন তারা প্যারালাইসিস হয়ে গেল। আচ্ছা, এই যে প্যারালাইজড হওয়ার পরবর্তীতে তো আসলে অবস্থাটা খুবই করুণ হয়ে যায়, কিন্তু প্যারালাইসিস হওয়ার আগে যদি আমরা স্টেপ নিই তাহলে তো আশা করছি যে পুরোপুরি সুস্থ হওয়া যায়। 100% আসলে পিএলআইডি যেটা আমরা বলছি যে এটা 42 দিনের চিকিৎসা, 42 বছর ভালো থাকা যায়। কারণ একটাই, যখন পিএলআইডিটা হয় তার আগ পর্যন্ত কোনো মানুষেরই কোমর সম্পর্কে বেসিক ধারণাটা তাদের থাকে না। যারা বিশেষজ্ঞ ছাড়া, অনেক বিশেষজ্ঞরও কোমর সম্পর্কে ধারণা অনেক পোর আমরা দেখেছি। তারা কি করে, এই মুভমেন্টগুলোতে তারা ভুল করে। আসলে নিজের কোমর নিজেকেই কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু অন্য কেউ করে দিতে পারবে না। আমারটা আমার ওয়াইফও আমাকে একটু কন্ট্রোল করতে পারবে না, আমার ওয়াইফের একটা আমিও কন্ট্রোল করতে পারবো না, আমার বাবার কোমর আমিও ঠিক রাখতে পারবো না। কারণ যার কোমর তাকেই ঠিক রাখতে হবে। সো কোমর সম্পর্কে আমাদের
ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে কোমরে কি কি কারণে ব্যথা হতে পারে এবং কি করলে এটাকে কন্ট্রোলে রাখা সম্ভব। সো যেটা আমরা বলছি যে পিএলআইডি-কে শুধুমাত্র ট্রিটমেন্ট না, এটা প্রিভেনশন করে রাখা যেতে পারে। আচ্ছা, পিএলআইডি নিয়ে আমরা আবার কথা বলবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছিলেন? জি আমি চাঁদপুর থেকে বলছি, সুলাইমান। আচ্ছা, আপনার বয়স বলে প্রশ্নটি করে ফেলুন। জি আমার বয়স 27। আমি বর্তমানে একটা কোম্পানি সরকারি জব করতেছি। আমার জব ইয়েটা সবসময় আমি বসার কাজ করতে হয়, তো এই কারণে আমার হাঁটুর উপর অংশ থেকে মাজার নিচের অংশটা এই যে মাংসপেশিতে সবসময় ব্যথা করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। জি, কতদিন যাবত ব্যথা হচ্ছে আপনার? ব্যথা হচ্ছে আজকে প্রায় 6 মাস। 6 মাস। কোনো ট্রিটমেন্ট করেছেন? না, আমি কোনো ট্রিটমেন্ট করিনি। তবে আমি প্রথম অবস্থা ওই যে অনলাইনে একটা মাজার ব্যায়াম দেখছি, যে আপনার মানে 2 হাত শুয়ে 2 হাঁটু উপর নিচু করা আর কি। এটা করার পর থেকে কয়েকদিন ভালো ছিলাম, পরবর্তীতে মনে হয় যে মাংসপেশিতে ব্যথা হয়েছিল, জি একটু রক্ত লাগছিল হয়তো, এটা আমার মনে হয়েছিল। পরবর্তীতে আমি এখনো ওই মাঝে মাঝে ব্যায়ামটা করছি, করার পর একটু ভালো থাকি। কেন ব্যায়াম করছেন? কেন ব্যায়াম করছেন? না জেনে কোনো কিছু করাই ভালো না, এটা আরো ক্ষতি হতে পারে, আপনার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে এটার কারণে। সো একটা ভুল সারা জীবন আপনাকে ভোগাইতে পারে, এই জন্য কখনোই না জেনে কোনো কিছু করা উচিত না। কারণ প্রতিটা জিনিস আমরা জানি, প্রতিটা স্টেপ দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি স্টেপটা কেন দিব। যে না বুঝে দেয় সেই বিপদে পড়ে, যে বুঝে দেয় সে কিন্তু বিপদে পড়ে না। আপনি যদি জেনে শুনে ভয়ঙ্কর কিছু করেন তবু কিন্তু আপনি সতর্ক থাকবেন, আর না জেনে ভালো কিছু করতে গেলেও বিপদে পড়বেন। সো উনি ইউটিউব দেখে যে ব্যায়াম করছে এটা সবচেয়ে বড় অন্যায়। কারণ ইউটিউব দেখে ব্যায়াম তো সবার জন্য না, কারণ ব্যায়াম তো আসলে এটা একটা ট্রিটমেন্ট। ব্যায়াম সেলফ মেডিসিন। সো মেডিসিন যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার ব্যথা হচ্ছে বা আমার জ্বর হয়েছে বা আমার করোনা কিছু একটা হয়েছে, আমি ফার্মেসিতে যা বললাম ভাই এখান থেকে 8-10টা ওষুধ দিয়ে দেন, মানে যেটা খুশি নিয়ে চলে আসলাম, আমি খাওয়া শুরু করলাম, তাতে কোনো কাজ হবে? হবে না। কারণ এই রোগটাকে আগে ডায়াগনোসিস করে একজন চিকিৎসক তার প্রপার ডোজটাকে মেনটেন করবে, যে কোন ট্যাবলেটটা কতটুকু খেতে হবে, কতবার খেতে হবে। ঠিক তাই এক্সারসাইজও ঠিক তাই। টোটাল আমাদের শরীরে যত ব্যায়াম আছে এটা একটা ফার্মেসির মতো। এই ফার্মেসি থেকে চুজ করবে একজন বিশেষজ্ঞ যে ওই ব্যক্তির জন্য কোন কোন এক্সারসাইজগুলো কত বেলা কতক্ষণ দিতে হবে। সো এটা ডেঞ্জারাস। একটা ব্যায়াম যদি ভুল মুভমেন্ট হয় তাহলে প্যারালাইসিস হয়ে যেতে পারে, আবার প্যারালাইসিসটাকে ভালো করে ফেলা দিতে পারে একটা ব্যায়ামের কারণে। তাহলে নেগেটিভ পজিটিভ আছে। তো যে কারণে উনি যে ব্যায়ামটা করছে এটাতে ওনার আরো খারাপ হচ্ছে, কারণ ওনার পেনটা কিন্তু নিচে চলে গেছে। উনি কিন্তু বলছেন না থায়ে পেন, হাঁটু থেকে পুরো পায়ে পেন, তার মানে ওনার পেনটা এখন সেন্টার থেকে পেরিফেরিতে চলে গেছে, তার মানে ওনার ডিস্ক প্রলাপস আছে। উনি যে ব্যায়াম করছে জানে না কেন ব্যায়াম করছে, কি হবে, ভালো লাগে। ভালো লাগা আর চিকিৎসা এক জিনিস না। একটু পা টিপে দিলেও ভালো লাগে, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। গরম পানির শেক দিলে আরাম লাগে, দিস ইজ নট ট্রিটমেন্ট। পেইন কিলার খেলে ভালো লাগে, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে স্পেসিফিক ওয়েতে যে আমার কি প্রবলেম আছে, প্রবলেমটাকে আমি সলভ করতে হবে। সেটার জন্য খারাপ লাগতে পারে, সবসময় চিকিৎসা কিন্তু আরামদায়ক না। কারণ যাদের হাত পা ভেঙে যায় প্লাস্টার করলে অনেক কষ্ট, বাট তারপরও রাখতে হচ্ছে, আরাম কিন্তু না। কিন্তু প্লাস্টার খুলে দিলে আরাম লাগবে, তার মানে কি আমরা খুলে দিব? না, খুলে দিব না। সো ওনাকে যেটা করতে হবে, ওনার কোমরের ডিস্ক প্রলাপস আছে, যেটা একটা এমআরআই করে দেখতে হবে। এই ডিস্ক যে নার্ভে চাপ দিচ্ছে, আস্তে আস্তে ডিস্ক যত বেরোচ্ছে ব্যথা নিচের দিকে নেমে যাচ্ছে। এই যে 6 মাস ব্যথায় কষ্ট পাচ্ছে কেন, এটা তো প্রথম যখন ট্রিটমেন্ট শুরু করার দরকার ছিল বা যখন উনি ব্যথায় আক্রান্ত হয়েছে তখনই কিন্তু 7 দিনে ভালো করে ফেলা যেত। কিন্তু উনি যে সময় নষ্ট করতেছে, 6 মাস চলে গেছে, আরও 6 মাস যাবে। এখন ব্যায়াম করতেছে নিজের ইচ্ছা মতো, ইউটিউব দেখে এরপরে আবার ব্যায়াম করবে, অন্য ব্যায়াম করবে, চেঞ্জ করতে থাকবে। এতে কী হবে, বড় আরও ক্ষতিগ্রস্ত হবে। তো নিজের জীবনকে কেন আমি ক্ষতির দিকে ঠেলে দিব? কারণ ব্যথা তো আসলে খুব কষ্টদায়ক। যদিও আমরা বলি ব্যথা বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না, কিন্তু ব্যথা হচ্ছে একটা সিগন্যাল দিচ্ছে একটা রোগের। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনার কোমরে ডিস্ক প্রলাপস হয়ে আছে, যেটা নার্ভের মাধ্যমে ব্যথাটা থায়ের দিকে চলে যাচ্ছে। সো আপনাকে একটা এমআরআই করে দেখতে হবে এবং একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখাবেন, তিনি বলে দেবেন যে কোন কোন এক্সারসাইজ কতবার কতক্ষণ করতে হবে, তাহলে এটা ভালো হয়ে যাবে। আন্দাজে ইউটিউব দেখে ব্যায়াম করা আমি কখনোই পছন্দ করি না, কাউকে সাজেস্টও করি না। কারণ কোনো ব্যায়াম কোনো ব্যক্তির জন্য পজিটিভ, কোনো ব্যক্তির জন্য নেগেটিভ। যেমন দেখবেন যে একই বাসার 3 জনের জ্বর আছে, জ্বর নিয়ে কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন, 3 জনে কিন্তু এক প্রেসক্রিপশনে হবে না, 3টা প্রেসক্রিপশন লাগবে।
অবশ্যই। একই ওষুধে হবে না, একই ডোজে হবে না, ডোজ চেঞ্জ করতে হবে। কারণ এটা বয়সের সাথে, ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে, ওয়েটের সাথে, অনেক কিছুর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ করতে হয়। ঠিক তাই এক্সারসাইজটাও ঠিক তাই। যেমন কোমর ব্যথার জন্য 80 বছরের একজন বৃদ্ধর যে এক্সারসাইজ, 20 বছরের যে এক্সারসাইজ, 50 বছরের এক্সারসাইজ কিন্তু সেম না। তাহলে আমি ইউটিউবে যে ব্যায়ামগুলো আছে, এটা হয়তো যারা দেখাচ্ছেন তারা কেন দেখাচ্ছেন আমি জানি না, তো আমি কখনো সাজেস্ট করি না। কারণ এটা দেখানোতে কি হচ্ছে, 100 জনের মধ্যে হয়তো 50 জন বা 80 জনের উপকার হবে, বাকি যে 20 জন ক্ষতিগ্রস্ত হবে তার জন্য কে দায়ী থাকবে? এই 20 জনকে কেন আমি ক্ষতি করব? এই জন্য আমি কখনো সাজেস্ট করি না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্নের জন্য। আমাদের আরেকটি প্রশ্ন চলে এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছিলেন? জি, আমি উত্তরা থেকে বলছি। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম আনিস। আমি একটু আমার বাচ্চার জন্য একটু পরামর্শ নিতে চাচ্ছি আর কি। বলুন কি সমস্যা বলুন। জি, আমার বাচ্চা স্যার, আমার বাচ্চা বয়স হলো 4.5 মাস, কিন্তু ওর স্যার গুঁড়ো দুধ খাওয়াচ্ছিল ওর আম্মু। গুঁড়ো দুধ খাওয়াতে খাওয়াতে ও তো হাত নাড়াচাড়া করতে করতে গুঁড়ো দুধ ওর চোখে গেছে স্যার। চোখে যাওয়ার পরে দেখছি আমি কদিন ধরে যে চোখটা ওর চোখের 2 পাতা ফোলা, তারপরে একটু লাল লাল দেখছি, চোখটা একটু ফোলা ফোলা দেখছি। আজকে সকালে দেখি যে চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি পড়তেছে আর কি। এটা কি করতে পারি এখন আমি? আপনি বেটার এটা একজন শিশু, আপনি চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে এটা। কারণ যেহেতু চোখের সমস্যা, এটাকে অবহেলা করা মোটেও উচিত না। একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখান, উনি আপনাকে বেটার সার্ভিস দিবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তখন কথা বলছিলাম যে আমরা যে পেশেন্ট আমাদের যে একটু আগে, ওনার আগে যিনি ফোন দিয়েছিলেন, তখন আপনি কথাগুলো বলছিলেন যে আমাদের আসলে এক একটা চিকিৎসা তো এক এক রকম, এক একজনের চিকিৎসা এক এক রকম, আমরা ঢালাও ভাবে কাজগুলো করি। আসলে বাংলাদেশের সমস্যা হচ্ছে ঘরে ঘরে ডাক্তার, সবাই ডাক্তার, রোগীর চেয়ে ডাক্তার রোগীর বেশি। চেয়ে ডাক্তার বেশি। আর আমি যখন চেম্বারেও বসে আমিও দেখি যে হচ্ছে পেশেন্ট এসে বলে সাপোজ কোমর ব্যথা, বা যে আমার কোমর ব্যথা, এই ব্যথার ওষুধটা লিখে দেন। কতক্ষণ তাকিয়ে থাকে, আমি বলি যে আগে আপনি বলেন আপনার কি সমস্যা, বল কিনা আমার সমস্যা আমার জানা আছে, আপনি এই ওষুধগুলো লিখে দেন, ওষুধ দিতে হবে। মানে ডায়াগনোসিসও তারা নিজেরা করে, ওষুধও তারা নিজেরা বলে দেয়। মানে এমন অবস্থা হয়েছে আজকাল এটাতে যে আসলে। কত বড় ক্ষতি হচ্ছে, কারণ এই যে ছোট 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 সমস্যাগুলো বড় হয়ে একসময় তার উপর অনেক বড় আকার ধারণ করবে। এই কারণে কিন্তু অনেকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, অনেক ধরনের প্রবলেম। পরে কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে, আর পরবর্তীতে দোষটা এসে পড়ছে ডাক্তারের উপরে, যে চিকিৎসা কি করছে। আসলে সবাইকেই সতর্ক হতে হবে। যেটা আমি স্পেসিফিক, আমি আমার হসপিটালে আমি সবসময় জিনিসটা মেনটেন করি যে উইদাউট ডায়াগনোসিস আমি কোনো রোগীর গায়ে হাতও দিই না। কারণ যেটা আমি মনে করি যে এটা আমার ইথিক্স, এটা আমার সিস্টেম, এটা পেশেন্টের রাইটস, যে পেশেন্টকে জানতে হবে তার কী রোগ আছে এবং কী ট্রিটমেন্ট করব। পেশেন্টের পারমিশন ছাড়া আমরা ট্রিটমেন্টও করব না, এবং আমি ট্রিটমেন্ট প্ল্যান আগে তৈরি করব যে আমি এই জিনিসটা আপনাকে করতে চাই, আপনি এগ্রি করেন কি না। যদি সে এগ্রি করে দেন আমার ট্রিটমেন্ট হবে, যদি এগ্রি না করে আমি ট্রিটমেন্ট করব না। আমি এটা ইথিক্যালি সবসময়, কারণ আমি আমার টিচারদের কাছ থেকে এটা শিখেছি। আমার লন্ডনের টিচার ছিল বেশি, তারা বলেছে পেশেন্টের গায়ে হাত দিতে গেলেও তোমাকে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন তুমি যদি পেশেন্টের গায়ে টাচ করো, পেশেন্ট কেস করে দিবে। কারণ তুমি কেন তার গায়ে হাত দিলা, তুমি তার পারমিশন নাও নাই। তার ট্রিটমেন্ট করবা, অবশ্যই তাকে এক্সপ্লেন করবা যে কী ট্রিটমেন্ট করবা, কেন করবা, এই ট্রিটমেন্টের মেরিট ডিমেরিট কী আছে, এগুলো এক্সপ্লেন করবা। সো সময় লাগবে, হয়তো 5 মিনিট সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। এই যে 5টা মিনিট তুমি এক্সপ্লেন করলা, তাতে গেলে তুমি সেফটিতে চলে আসলা, পেশেন্ট স্যাটিসফ্যাকশন চলে আসবে, পেশেন্ট সুস্থ হবে, পেশেন্ট বুঝে ট্রিটমেন্ট করবে, না বুঝে আন্দাজে ট্রিটমেন্ট করবে না। এই যে উনি ইউটিউব দেখে এক্সারসাইজ করছে, ওনাকে কিন্তু কেউ এক্সপ্লেন করে নাই, কেউ কাউন্সিলিং করে নাই, ওনার রোগের ডায়াগনোসিস হয়নি, উনি কিন্তু এক্সারসাইজ শুরু করেছে। একটা এক্সারসাইজও আন্দাজে করলে কিন্তু ক্ষতি হবে। এক্সারসাইজ ওষুধের চেয়েও ডেঞ্জারাস, ওষুধের যে ক্ষতিটা হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এক্সারসাইজের মাধ্যমে। সো একটা এক্সারসাইজ মানে একটা ট্যাবলেট খাইলে কিন্তু কোমর ভাঙবে না। আমি যদি 10টা প্যারাসিটামল খাই আমার কিন্তু কোমর ভাঙবে না, কিন্তু আমি একটা ভুল ব্যায়াম করলে আমার কোমর ভেঙে যেতে পারে। সো কোমর ভেঙে যাওয়া মানে কি, মেরুদণ্ড ভেঙে যাওয়া মানে সব শেষ। কারণ কোমর যতক্ষণ স্ট্রং থাকবে, মেরুদণ্ড যদি আমাদের স্ট্রং থাকে, তাহলে আমরা সবকিছু করতে পারি। আমাদের আরেকটা প্রশ্ন চলে এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, কোথা থেকে বলছিলেন? হ্যালো, আদাব। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি অমরচাঁদ মন্ডল, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়। জি, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়। জি জি জি, বলেন। আপনার বয়স বলে প্রশ্নটি করুন। আমার বয়স হলো 55 বছর। জি, প্রবলেম আমার বয়স হলো 55 বছর। সেক্ষেত্রে আমার গত পরশুদিন কাপড় ধুতে যে বালতি থেকে মানে নিচে হয়ে ওঠার সময় আমার বাম পাশের হিপে একটু ব্যথা, আচ্ছা। পিছনে। এখন সেক্ষেত্রে ব্যথাটা কমছে না।
আচ্ছা আচ্ছা, পরশুদিন। এর আগে কখনো ব্যথা ছিল না? এর আগে আপনার 5 বছর আগে কোমরে ব্যথা হয়েছিল, তা ওঠার সময়। জি। 5 বছর আগে কোমরে একবার ব্যথা হয়েছিল। তখন সেটা কি আবার ট্রিটমেন্ট নিয়েছিল? ওই আমি কাঠের উপর শুয়েছিলাম, শুয়ে থাকার পরে আমার ওইটা কমে গেছে। ভালো হয়ে গেছে, গুড, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এটা কিন্তু সেম ওনার ওই ডিস্ক প্রলাপস আছে, যেটা তার হিপ জয়েন্টে ব্যথা, এখন সে কিন্তু রিকগনাইজ করছে হিপ জয়েন্টে পেইন, এটা কিন্তু কোমর থেকে আসছে। তার কিন্তু হিস্ট্রি আছে, 5 বছর আগে তার ডিস্ক প্রলাপস ছিল এবং সে কাঠের উপর শুয়েছিল। ওই শুয়ে থাকা রেস্টের কারণে এটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। বাট এই রিপেয়ার হলো কিন্তু স্ট্রেংথ বাড়ালো না, ফলে কি বারবার হচ্ছে যে আমরা মনে করেন একটা বিল্ডিংয়ে ফাটল ধরেছে, কারণ ফাটল রিপেয়ার করা কিন্তু সমাধান না। ফাটলটা কেন ধরেছে? ফাউন্ডেশন দুর্বলের কারণে যদি ফাটল ধরে, আমি যতই ফাটা রিপেয়ার করি বিল্ডিং কিন্তু টিকবে না। যদি ফাউন্ডেশন মজবুত থাকে আর ফাটল ধরে, যে হয়তো তার মাল ম্যাটেরিয়ালস কম আছে তার জন্য ফাটল ধরেছে, সেটা কিন্তু ভালো হয়ে যাবে। সো আমরা যদি কি আসার খেয়ে পড়ে যাওয়ার কারণে আমার কোমর ইনজুরি, আমি শুয়ে থাকলে ভালো হয়ে যাবে, কিন্তু আমি বালতি তুলতে যে আমার কোমর ইনজুরি, দুইটা কিন্তু এক জিনিস না। এটা হচ্ছে তার উইকনেসের কারণে, তার বডির ফিটনেসের অভাব, ফিটনেসের কারণে তার ইনজুরিটা। কারণ একটা বালতি কত কেজি? 10 কেজি, 20, 15 কেজি, 20 কেজি। তো একটা মানুষ ইন্টারন্যাশনালি বলা হচ্ছে 23 কেজি পর্যন্ত ক্যারি করা উচিত, 23। তো যেটা আমরা এয়ার প্লেনে দেখি যে 23 কেজি। তো 23 কেজি যে ক্যারি করতে না পারে একজন ইয়াং অ্যাডাল্ট ছেলে বা 40-50 বছরের বয়স, তো তাকে করা উচিত। তো একটা বালতি তুলতে গিয়ে কোমর ইনজুরি, তার মানে তার ফ্লেক্সিবিলিটি কম, মাসেল ডেভেলপমেন্ট নাই, মাসেল উইকনেস। সো তাকে এটা রেস্টে থেকে রিপেয়ার করতে হবে এবং অবশ্যই তাকে স্ট্রেংথ বাড়াতে হবে, ফিজিক্যাল ফিটনেস তৈরি করতে হবে। আমরা ট্রিটমেন্ট একটা দিক দিয়ে করি না, আমরা বিভিন্ন সেক্টর দিয়ে ট্রিটমেন্টটা করার চেষ্টা করি, যে কারণ তার এই ট্রিটমেন্টটা করে তার এই ব্যথাটাকে রিমুভ করে এটা পার্মানেন্ট করে দেবো, যেন আর কখনোই না হয়। এবং তাকে এডুকেটেড, মানে শেখাই দিতে হবে যে এই কাজগুলো আর কোনো দিন করবেন না, যেন ফার্দার কোনো দিন আর কোমর ব্যথা নিয়ে কোনো চিকিৎসকের কাছে যাওয়া না লাগে। কিন্তু আমি যদি একটু পেইন কিলার দিই, পেইনটা কমে যাবে, 7 দিন পর আবার ব্যথা হবে, এর চেয়ে বেশি। এখন হিপ জয়েন্ট হয়েছে, এরপর হাঁটুতে হবে, তারপরে দেখা গেলো প্যান কিলার দিয়ে আবার ব্যথা কমে, এরপরে পুরো পায়ে ব্যথা ছড়াই গেলো, মানে আস্তে আস্তে রোগটাকে আমরা বড় করতে শুরু করলাম। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার মেরুদণ্ডে প্রবলেম আছে, আপনি একজন ফিজিওথেরাপিস্টের দেখায় আপনি একটু ফিজিওথেরাপি নেন এবং কতগুলো এক্সারসাইজ শিখিয়ে দিবে। এটা জাস্ট কয়েকদিন করলে আপনি সুস্থ হয়ে যাবেন, এবং শুধু সুস্থ হতে হবে না, সুস্থ থাকতে হবে। সেই ব্যবস্থাটাও আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে কী করলে আপনি ভালো থাকবেন, কারণ এটা সম্পূর্ণ আপনার হাতে। কারণ এই যে ব্যথাটা পেলেন, এটা কিন্তু আপনার নিজের দোষে। তাই এই যে বালতিটা তুলতে গেলেন, তার মানে তোলার ভঙ্গিটা ঠিক ছিল না, তার মানে এটা কিন্তু কোনো রোগ না, এটা ইনজুরি। এখন আমি যদি দোতলা থেকে লাফ দিই, আমার পা ভাঙতেই পারে, এটা তো আমি অসুখ বলবো না, এটা আমি অ্যাক্সিডেন্ট করলাম, ইচ্ছা করে করলাম। সো আমরা যত মানুষের কোমর ব্যথা আছে, প্রত্যেকে সে নিজে দায়ী তার কোমর ব্যথার জন্য, কারণ হচ্ছে সে জানে না। যদি সে জানতো তাহলে কিন্তু তার কোমর ব্যথাটা হতো না। সো এই জন্য আমাদেরকে, যাদের অ্যাটলিস্ট ব্যথা আছে, তার জন্য একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে জেনে নেয় যে আসলে কী করলে আমি ভালো থাকবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার নাম মীর আসালত। কোমরের যে হাড়টা আছে উপরে, ব্যাকবোনটা, ওইটার মধ্যে ডান দিকটা ব্যথা করে, আচ্ছা, প্রচন্ড ব্যথা হয়, মাঝে মাঝে প্রতিদিনই ব্যথা হয়। তো আমি ওই ডাক্তারকে দেখাই, ওষুধ, ওই ক্যালসিয়াম, এ সমস্ত খাই আর কি। আচ্ছা আচ্ছা, তো কমে না। তো ব্যথা কি কোমরেই হয় না পায়ে চলে যায়? না, কোমরে রাইট সাইডে বেশি হয়। আপনার বয়স কত? 68। বয়স কত? 68। আচ্ছা, ধন্যবাদ। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম এসএটিভির সাপ্তাহিক সরাসরি আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। তো বিরতির আগে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল কোমরে ব্যথা নিয়ে, তো আমরা বয়স হচ্ছে 68 কোমর ব্যথা। দেখেন তার ডান দিকে ব্যথা হচ্ছে, তার মানে বয়সের কারণে ব্যথা না, এখানে ইনজুরির কারণে ব্যথা। তার ডিসপ্রলাপস আছে, খুব মাইল্ড ডিসপ্রলাপস, যে কারণে তার ব্যথাটা কোমরে হচ্ছে, নিচের দিকে যাচ্ছে না।
আমি মনে করি খুব ভালো আছে, কিন্তু ওনার ট্রিটমেন্টটা হচ্ছে সঠিক ওয়েতে, উনি ক্যালসিয়াম খাচ্ছে কিন্তু ব্যথা ভালো হচ্ছে না। উনি কিন্তু বললো যে আমি ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, কারণ ওষুধে তার এটা ভালো হবে না, যেহেতু ডিসপ্রলাপস আছে এখানে ফিজিওথেরাপি লাগবে, ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে, ওষুধের কোনো প্রয়োজন নাই। আর এই যে অনেকে আছে কোমর ব্যথা হলে ক্যালসিয়াম খাই, কোমর ব্যথা হলে ক্যালসিয়াম খাই, আসলে এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়াচ্ছে, এটা ক্যালসিয়ামের বিজনেস বাড়ছে কিন্তু আসলে রোগীদের কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ ক্যালসিয়ামের কারণে ওয়েট গেইন করছে। অনেকে আছে ক্যালসিয়াম খেতে খেতে অনেক ওজন বেড়ে গিয়েছে, কারণ ক্যালসিয়ামে ওয়েট গেইন করে। সো এই কারণে ওনাকে যেটা বলবো যে ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে, ওষুধ না খেয়ে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। তো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পারলে একটা এমআরআই করে দেখে নেওয়া উচিত, কারণ এই কোমরে ডিসপ্রলাপস কতটুকু আছে বা ডিসপ্রলাপসের পাশাপাশি অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন কোনো প্যাথোলজি থাকতে পারে, অনেক সময় স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার থাকতে পারে, যে জিনিসটার কারণে আমরা বলি অ্যাটলিস্ট জীবনে একবার একটা এমআরআই করা উচিত। যেমন হার্টে কোনো বুকের দিকে কোনো ব্যথা হলে আমরা একটা ইসিজি করতে, কেন ভালো থাক আর খারাপ থাক যাই থাক, একটা ইসিজি করলে বোঝা যাচ্ছে, ইন্ডিকেশন দিবে যে তার সমস্যা হতে পারে কিনা। ঠিক তাই এমআরআইটা করলে জিনিসটা ক্লিয়ার বোঝা যায় তার আসলে প্রবলেমটা কী, কারণ আন্দাজে চিকিৎসা করার থেকে দেখে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা 100%, আর আন্দাজে করলে কি হচ্ছে 50-50, ভালো হতেও পারে নাও পারে। সো কেন আমি কষ্ট করবো? সো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে একটু ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। এই কোমর ব্যথা থেকে তো আমরা শুনলাম যে আবার হাঁটুতেও ব্যথা চলে যায়, তো কোমর থেকে যখন এই যে রেডিয়েশন হতে থাকে হাঁটুতে যায়, তারপরে পুরো পায়ে ব্যথা হয়, যেটা আপনার কথা থেকে শুনলাম, ওই অবস্থা থেকে কি আবার ব্যথাবিহীন পুনরায় আগের অবস্থায় ফিরে আসা সম্ভব, নাকি সেটা রেডিয়েট করার আগে সম্ভব পরে? আসলে যে কোনো জায়গা থেকেই কিন্তু আমরা রিটার্ন আনতে পারি, সেটা কোমরের যদি শুরু থেকেও ব্যথাটা ট্রিটমেন্ট করা যায় সেটা খুব সহজে করা যায়। যত পেশেন্টের ব্যথা নিচের দিকে নামতে থাকে সমস্যা তত বড় হতে থাকে, ট্রিটমেন্ট টাইমিং বেড়ে যায়, কস্টিং বেড়ে যায়। যেমন কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা হচ্ছে অনেকে বলে যে আমার 5 বছর আগে কোমর ব্যথা ছিল, এখন কোমরে কোনো ব্যথা নাই, কোমরে কোনো সমস্যা নেই স্যার, কোমর একদম ভালো, আমার হাঁটুর সমস্যা, হাঁটতে পারে না, হাঁটুতে ইঞ্জেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, ব্যায়াম করছি কিন্তু হাঁটু ব্যথা ভালো হচ্ছে না, চেয়ারে বসে নামাজ পড়তে নিচে বসতে পারে না, হাই কমোড ইউজ করে নিচে বসতে পারে না, মানে আস্তে আস্তে সে ফরেনারের দিকে চলে যাচ্ছে, যেটা ইউরোপে আমেরিকানরা যেটা করে নিচে বসা বন্ধ। তো কি হচ্ছে, সে আরও ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে সে কিন্তু ডিসএবল হয়ে যাচ্ছে। আমাদের দেশে ডিসএবলের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে চেয়ারে বসে যারা লং টাইম নামাজ পড়ছে, যারা লং টাইম চেয়ারে বসে নামাজ পড়ে, তাদের পঙ্গু হওয়ার জন্য কোনো রোগের দরকার নাই, চেয়ারই তাকে পঙ্গু করে দিবে, কোনো রোগের দরকার নাই। আর যে ব্যক্তি জায়নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে কিন্তু কেউ পঙ্গু করতে পারবে না স্বয়ং ঈশ্বর ছাড়া। সো আমরা সবসময় সাজেস্ট করি যে জায়নামাজে নামাজ আদায় করেন, চেয়ারে না। হ্যাঁ, হতে পারে সাময়িক হতে পারে, কিন্তু লং টাইম না। অনেক আছে 7 বছর চেয়ারে নামাজ পড়ে, কেন? সব কিছু সে করছে, হাঁটা চলা, গোসল, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব আছে ঠিক, কিন্তু নামাজের সময় সে চেয়ারে বসে নামাজ পড়ছে, কেন? একটু কষ্ট হয়, একটু কষ্ট করে আদায় করলে যে ভালো হয়ে যাবে সেটা কিন্তু বুঝছে না, কারণ তাকে বোঝানো হচ্ছে না, তাকে ভয় দেখানো হচ্ছে যে আপনি নিচে বসলে আপনার পা ভেঙে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। নিচে বসলে কখনো হাঁটু ভাঙবে না, কখনোই পা ভাঙবে না, এরকম কোনো রিসার্চ এখনো পৃথিবীতে হয়নি। তো যে কারণে কোমর ব্যথা যে ভালো হয়ে গেল কিন্তু হাঁটু ব্যথা শুরু হলো, কারণ হচ্ছে কোমরে যদি ডিসপ্রলাপস হতে থাকে তাহলে আস্তে আস্তে আমার পায়ের শক্তি কমে যাচ্ছে। আমরা পরে হাঁটু ব্যথাটা ভালোভাবে শুনবো। আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, কোথা থেকে বলছিলেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আচ্ছা, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। স্যার, আমার নাম ইমন, আমার বয়স 20 বছর। জি, প্রশ্নটি করুন। আমার অনেকদিন যাবত কোমর ব্যথা, আমি বসতে পারি না, কোনো ওজন আলগে দিতে পারি না, 10 মিনিট বসতে পারি না, আর ব্যথা করে। আর আমি এমআই করেছি, এমআই মধ্যে কোনো রিপোর্ট খারাপ আসে নাই। কতদিন ধরে ব্যথা হচ্ছে আপনার? স্যার, ব্যথা আমার 2 বছর যাবত। 2 বছর। বয়স কত বললেন? আমার 20 বছর। 20 বছর বয়স, মাত্র 20 বছর বয়সে কোমর ব্যথা হচ্ছে, এমআরআইতে কিছু ধরা পড়ে নাই। কি বলেছে আপনাকে, আসলে ট্রিটমেন্টটা কি বলেছে বা রোগটা কি বলেছে? আমার বলেছে নরমাল রিপোর্টে কোনো খারাপ আসে নাই, রক্তচাপা বলছে প্রথম, এরপরে যাওয়ার পরে বলে কোনো সমস্যা নাই, রিপোর্টে কোনো খারাপ আসে নাই, এই কথা বলছে আমাকে। তার রিপোর্ট ভুল হয়েছে, রিপোর্ট কোনো সমস্যা নাই, রোগীর সমস্যা আছে। তাহলে কে ভুল, রোগী ভুল না রিপোর্ট ভুল? আমরা জানি যে পেশেন্ট ইজ অলওয়েজ রাইট। অবশ্যই পেশেন্টের ব্যথা আছে, এটা 100% সত্য। রিপোর্ট বলছে কিছু না, এটা 100% মিথ্যা, কারণ রিপোর্ট তো কিছু একটা আসবেই। অবশ্যই হয়তো রিপোর্ট ভুল হচ্ছে, হয়তো যেখানে করার দরকার সেখানে করছেন, অন্য জায়গায় করছে। রোগটা খুঁজে বের করতে হবে আগে। আমরা রোগে কিছু নাই বলে চুপচাপ বসে থাকবো, তাহলে কিন্তু আরো ক্ষতি হবে। আর বয়সটা দেখলেন তো, 20 বছর বয়স, 2 বছর ধরে কোমর ব্যথা, ওর ফিউচার কি?
সামনে কি করবে, তাকে সামনে তো অনেক পরিশ্রম করতে হবে, তো ট্রিটমেন্ট সঠিক হচ্ছে না। তো দর্শক, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। কোমরে অবশ্যই সমস্যা আছে এবং ডিস্ক প্রলাপস থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে কারণে ব্যথাটা হচ্ছে। তবে এটা ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব ভালো করা। যেহেতু এমআরআইতে বলছে কিছু নয়, তার মানে আমি ধরে নিলাম এখানে টিউমার, টিবি, ক্যান্সার কিছু নাই। এটা অ্যাটলিস্ট থাকলে ধরা পড়তো, কিন্তু অনেক সময় ডিস্ক প্রলাপস থাকে, এটা অনেকেই ইগনোর করে যায়, ছোট ছোট ইনজুরিকে ইগনোর করে। কিন্তু ছোট ইনজুরি যে অনেক ভয়ঙ্কর হতে পারে এটা অনেকে বোঝে না। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে একজন ভালো ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখিয়ে আপনি ফিজিওথেরাপি নেন এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমাদের অনেক সময় হয়, আসলে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো অনেক সময় কিন্তু গরমিল হয়ে যায়। গরমিল হয়ে যায়। হ্যাঁ, যার কারণে হচ্ছে একই ইনভেস্টিগেশন দেখা যায় 2-3 জায়গায় Right. করে দেখতে হয় আসলেই কোনো সমস্যা আছে যে কিনা। কষ্টের কারণে আমি এসপি হসপিটালে আমি নিজস্ব একটা এমআরআই বসেছি, কারণ আগে আমি এমআরআইতে অনেক এমআরআই ভুল রিপোর্ট পেতাম, তো বারবার আমাকে করতে হতো, যে কারণে পেশেন্টের হ্যারাসমেন্ট হতো। এই জন্য আমরা বলেছি আমাদের এসপি হসপিটালে আসবেন, রোগ ধরতে 2 ঘন্টা সময় লাগবে। 5 বছর 7 বছর রোগ ধরা পড়ে নাই, আমাকে 2 ঘন্টা সময় দেবেন, 2 ঘন্টার মধ্যে গ্যারান্টি রোগ ধরে দিব। তো রোগটা ধরাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আসলে মানে আগে রোগ চিকিৎসা আপনি যত খুশি পরে করেন, সমস্যা নাই, রোগটা ধরতে হবে আগে। রোগটা ধরা মানেই রোগ কিন্তু অর্ধেক ভালো হয়ে গেল, অবশ্যই। তারপরে বাকি ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। রোগ না ধরলে আন্দাজে চিকিৎসা করলে কোনো রোগই ভালো হয় না। এই কারণেই বলা হচ্ছে যে আগে ডায়াগনোসিস ফার্স্ট, তারপর যে ট্রিটমেন্টটা আমরা এসপি হসপিটাল আমরা করছি, যে আমাদের কাছে রোগী আসলে আমরা 2 ঘন্টার মধ্যেই বলে দিব তার কি রোগ আছে, এবং এটার জন্যই পেশেন্টটা খুব খুশি হয় যে মাত্র 2 ঘন্টার মধ্যে সমস্ত রিপোর্ট আমরা পেয়ে যাচ্ছি, তার রোগটা ধরা পড়ছে, তারপর ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে দিচ্ছি, দেন ট্রিটমেন্ট শুরু করছি। এটাই আসলে হওয়া উচিত। আর এক জায়গায় সবকিছু পেলে তো আসলে এটা রাইট, খুব ওয়ান ভালো। স্টপ সার্ভিস যেটা আমরা বলছি। অবশ্যই। আমাদের এসপি হসপিটাল হচ্ছে এটা রিহ্যাবিলিটেশন হসপিটাল। এটা বাত ব্যথা, প্যারালাইসিস, কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের জন্য কমপ্লিট সলিউশন। যেটা একটা রোগী স্ট্রোক করে প্যারালাইসিস হলেন, এখানে আসবেন, সুস্থ হয়ে হেঁটে যাবেন। কোমর ব্যথা নিয়ে আসছেন, সুস্থ হয়ে যাবেন। এবং এটা সুস্থ শুধু হলে হবে না, ফার্দার আরও 50 বছর কীভাবে ভালো থাকবেন সেই প্ল্যান আমরা দিয়ে দেবো, সেইভাবে চলতে হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি দুর্ঘটনা ঘটে সেটা অন্য জিনিস, বাট নিজেকে কন্ট্রোল করে চলা। যেমন আমার কোমর ব্যথা হতে পারে, তাই না, কিন্তু আমি যেহেতু জানি আমার কোমর ব্যথা হবে না, কারণ আমি জানি কী কাজে কোমর ব্যথাগুলো হয়, সো সেই কাজগুলো আমি করি না। আমার কোমর ব্যথা হলে আমি নিজেই ঠিক করতে পারবো। ঠিক তাই প্রত্যেকটা রোগীকে আমি কোমর ব্যথার ডাক্তার বানিয়ে দিতে চাই, যেন সে তার নিজের কোমর নিজে ট্রিটমেন্ট করতে পারে, নিজের কোমর নিজে ভালো রাখতে পারে। তাহলে সে আর ডাক্তারদেরকে ডিস্টার্ব করবে না, নিজেরটা নিজে ভালো থাকবে। যেমন ডায়াবেটিসের রোগীরা, ডায়াবেটিসের পেশেন্টটা কিন্তু প্রত্যেকে একজন করে ডাক্তার, হ্যাঁ, কারণ সে কিন্তু সব জানে কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, বাড়লে কি করতে হয়, ইনসুলিন কীভাবে দিতে হয়, কখন বাড়াতে হবে, সব কিছু সে জানে। এটাই সবচেয়ে ভালো। যদি ডায়াবেটিস ডাক্তাররা এইভাবে তাদেরকে না এক্সপার্ট বানাতো, তাহলে ডায়াবেটিস রোগীরা রাস্তায় পড়ে থাকতো, পড়ে পড়ে মারা যেত, জানতো না কখন হাইফো হয়ে গেছে, বুঝতো না, রাস্তায় পড়ে মরে রয়েছে। এরকম অনেক রুগী আমরা পেতাম, কিন্তু যেহেতু এটা এক্সপার্ট তৈরি করে দিয়েছে, যে কারণে আজকে ডায়াবেটিসের রুগীরা কিন্তু ভালো আছে। ঠিক তাই কোমর ব্যথা কিন্তু আরও ভয়ঙ্কর, ডায়াবেটিসের থেকেও খারাপ হচ্ছে কোমর ব্যথা, কারণ এটা ভবিষ্যতে আরও খারাপের দিকে চলে যাবে। কারণ কোমর ব্যথা যার আছে তার হাঁটু ব্যথা হবেই, তার ঘাড় ব্যথা হবেই, সো আস্তে আস্তে ডিজাবেল হয়ে যাবে, তার সংসার নষ্ট হয়ে যাবে, বিজনেস নষ্ট হবে, চাকরি নষ্ট হবে। প্রচুর রুগী আসে বিদেশ থেকে ফিরে চলে আসে, বলে স্যার কোমর ব্যথা ভালো হইলে বিদেশ যেতে পারবো, না হলে যেতে পারবো না। তখন আমরা ঠিক করে আবার সুস্থ করে পাঠিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এইভাবে চলবেন, 50 বছর ইনশাল্লাহ কিছু হবে না। আচ্ছা, ধৈর্য আমাদের ধরে আরেকটা থাকবেন। প্রশ্ন চলে এসেছে, আমরা আগে নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার বয়স 29 বছর। আমার কোমরের মাঝে ব্যথা। আমি এক্সরে করে দেখছি এবং এমআরআই করে দেখছি, কোনো হাড়ের প্রবলেম নাই। আলট্রাসাউন্ড করে দেখছি, কিডনির সমস্যা নাই, অথচ আমার কোমর প্রচন্ড জ্বলে। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 29। 29 বছর। কতদিন ধরে ব্যথা হচ্ছে? প্রায় 2 বছর। হ্যাঁ, এখন খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, তার সব পরীক্ষা করেছে, রোগ ধরা পড়ে না, তার মানে পরীক্ষার মধ্যে গরমিল। রোগ তো একটা আছেই, কোনো রোগ ধরা পড়ে না, এটা আরো বেশি ডেঞ্জারাস। রোগ ধরা পড়ে নাই, মনে করেন একটা ঘরের ভিতরে, অন্ধকার ঘরে একটা সাপ ঢুকেছে, কিছুক্ষণ পরে যায় এই ঘরে আর সাপকে খুঁজে পাচ্ছে না, এই ঘরে কেউ ঘুমাবে? না, অবশ্যই না। সাপ তো নাই, পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি পাওয়া যেত, সেটা হোক যত ছোট সাপ, বড় সাপ, যাই থাক, তো অন্ধকার ঘরের সাপ মানে সারা ঘরে সাপ, সমস্ত ঘরেই সাপ, এবং ওই ঘরে কেউ ঘুমাবে না। ঠিক তাই, এই যে কোমর ব্যথা সে সাফার করছে, এমআরআই করছে, এক্সরে করছে, ব্লাড টেস্ট করছে, আলট্রা, কোনো কিছুতে রোগ ধরা পড়ছে না, তার মানে রোগ ধরতে পারছে। রোগ তো একটা আছে, কারণ কি রোগ আছে না ধরা পর্যন্ত ভয়ঙ্কর, ধরতে পারলে ছোট,
সো আমি মনে করি আসলে ওনাকে ভালো মতো ট্রিটমেন্ট করতে হবে। তো এটা আসলে ঢাকাতে এসে যদি এসপি হসপিটালে দেখায়, এটা রোগ ধরা অবশ্যই পড়বে এবং রোগ ধরার পরেই ট্রিটমেন্ট করতে হবে। আর বয়স যেহেতু কম 29 বছর, আর 29 বছর বয়সে রোগ না ধরে সারা জীবনে এই কোমর ব্যথাটা সে চলতে পারবে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনি এসপি হসপিটালে দেখা করেন। যেহেতু আপনি অনেক জায়গা চেষ্টা করেছেন, পরীক্ষায় ধরা পড়ছে, তো এই রিপোর্টগুলো আমাকে একটু দেখতে হবে। এই রিপোর্টের মধ্যে রোগ আছে কিন্তু হয়তো ইগনোর করে যাচ্ছে। আমরা দেখেছি অনেক এমআরআই রিপোর্টে ভুল লিখছে, ছবিতে আছে কিন্তু লিখাতে অনেক সময় ইগনোর করে যায়। কারণ যিনি রিপোর্ট করছেন উনি কিন্তু ক্লিনিশিয়ান না। ক্লিনিশিয়ানের দেখার চোখ এক ধরনের, আর রিপোর্ট করছে তার চোখ আর এক ধরনের। কারণ সে যেটা দেখছে আদৌ সে মানে ঠিক দেখছে কিনা, ক্লিনিশিয়ান আরও বেশি এক্সপার্ট হবে, তার রিপোর্টের উপর ডিপেন্ড করে তাকে ট্রিটমেন্ট করতে হবে। সো অনেক সময় রিপোর্টে দেখা যাচ্ছে যে ছোট ইনজুরি আছে, সে ইগনোর করে যাচ্ছে, কিন্তু যিনি ক্লিনিশিয়ান তাকে ইগনোর করলে চলবে না, তাকে ওই ছোটোটাকে ধরেই ট্রিটমেন্ট আগাতে হবে। কারণ পেশেন্ট যে কষ্ট পাচ্ছে এটা ট্রু, এটা সত্য। কারণ পেশেন্ট হিস্ট্রি কিন্তু ওই রিপোর্টওয়ালা জানে না, যিনি রিপোর্ট করেছেন সে কিন্তু দেখে না এই রোগীকে, সে কিন্তু রিপোর্ট মানে তা জানে না। সো এই কারণেই রিপোর্ট করার পরেও বলে দেয় যে ক্লিনিক্যালি কোরিলেশন করার জন্য। সো এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিপোর্ট যেটাই আসুক সেটাকে আবার আমাদেরকে কিন্তু কনসাইজ করতে হয়, করে সেখান থেকে আমাদের ফাইনাল রিপোর্টটা বের করতে হয়। এই জন্যই ক্লিনিশিয়ানের উপর অনেক কিছু বর্তায়। আচ্ছা, আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে আসবো, বিরতির সময় হয়ে গিয়েছে। তো শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএ টিভিতে। বিরতির পর ফিরে এলাম এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড় কোমর হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা সম্পর্কে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি, তাই স্ক্রিনে দেখানো নাম্বারে তাড়াতাড়ি ডায়াল করে জেনে নিন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলো। কথা বলছিলাম আমরা ইনভেস্টিগেশন নিয়ে। এই যে ইনভেস্টিগেশনগুলো এক এক জায়গায় এক এক রকম আসে, ব্যথা থাকলেও দেখা যাচ্ছে যে নর্মাল আসছে রিপোর্টগুলো। আসলে এই যে পেশেন্টদের একটা ভোগান্তি, পেশেন্টদের কি করা উচিত আসলে? তাহলে ভরসাটা করবে কি করে পেশেন্ট? এটা আমাদের একটু সমস্যা। আমাদের দেশের রিপোর্ট অনেক সময় আসলে এই ক্লিনিশিয়ানকে খুব সতর্ক থাকতে হয়। আসলে দেখেন একটা জিনিস, যে রিপোর্ট যিনি করছেন তার কিন্তু বদনাম হবে না, প্যাথোলজি টেস্ট যে করছে সে ভুল করলো তার কিন্তু বদনাম হবে না। বদনাম কিন্তু সব কিন্তু ডাক্তার সাহেবের। রিপোর্ট ভুল করলো, চিকিৎসা তো ডাক্তার সাহেব ভুল করবেই, কারণ রিপোর্ট কিন্তু চিকিৎসার তাকে লাইন অফ ট্রিটমেন্ট করবে। সো যেমন করোনা ট্রিটমেন্ট করলাম, করোনা পজিটিভ আছে, রিপোর্ট আসলো নেগেটিভ, তো ডাক্তার সাহেব ট্রিটমেন্ট দিতে পারবে না, তাহলে বদনামটা কিন্তু ডাক্তার সাহেব। এই জন্য ডাক্তার সাহেবকে অনেক সময় ক্লিনিক্যালি আমাদেরকে কনফার্ম হইতে হয়। যেমন করোনা তো তার সিমটমই বোঝা যায় আছে, ঠিক তাই কোমরে ডিসপ্রলাপস আছে কিনা আমি সিমটমেই বুঝতে পারবো। রিপোর্ট যদি বলে নর্মাল, আমি তার পিছনে দৌড়াবো না, আমি দরকার প্রয়োজনে আমি আরেকটা রিপোর্ট করব, অথবা আমি আমার মতো করে ট্রিটমেন্ট করবো। কারণ রোগীকে সুস্থ করতে হবে। রোগীর যে ব্যথা আছে, পেশেন্ট ইজ অলওয়েজ রাইট, পেশেন্ট যা বলে তা সত্য বলে, পেশেন্ট কখনো মিথ্যা কথা বলার সুযোগ নাই। কারণ কোনো ব্যক্তির, কোনো মানুষের এত খায়েশ নাই যে সে তার টাকা খরচ করে ডাক্তার সাহেবে ফাও টাকা দিয়ে চলে আসবে, তাই না? এরকম টাকা কিন্তু কারণ নাই, কারণ ফকিরেই 10 টাকা দিতে অনেকেই চায় না, আর সে ডাক্তার সাহেবের হাজার হাজার টাকা দিয়ে আসবে ব্যথা ছাড়া, এরকম পাগল দুনিয়াতে নাই। সো ব্যথা আছে বিদায় ডাক্তার সাহেবের পিছ দৌড়াচ্ছে। সো ডাক্তার সাহেবদেরকে আরও সতর্কতা এবং হিস্ট্রি নিতে হবে। আমাদের হচ্ছে যে আমরা রুগীদেরকে অনেক সময় হিস্ট্রি নিই না। রুগী বললো কোমর ব্যথা, বাস ব্যথার ট্রিটমেন্ট দিয়ে দিলাম বা একটা এক্সরে করে দিলাম, কিন্তু ব্যথাটা কতদিন ডিপেন্ড করবে তার উপরে, ব্যথাটা কেন হলো। অনেক কিছু, যেমন ব্যথাটা এমনি এমনি হয়েছে সেটা এক ধরনের ব্যথা, ব্যথাটা আছাড় খেয়ে পড়ে গিয়েছে তার জন্য এক ধরনের ব্যথা, খাট থেকে পড়েছে আর ছাদ থেকে পড়েছে, দুই জিনিস। সো আমাকে কিন্তু সেইভাবেই কিন্তু আমাকে ট্রিট করতে হবে। ব্যথাটা 3 বছরের ব্যথা, ব্যথাটা 10 বছরের ব্যথা, ব্যথাটা 20 বছরের ব্যথা, এক একটা ব্যথার কিন্তু এক একটা ক্যাটাগরি। সো 7 দিন আগের ব্যথা আর 10 বছরের ব্যথা দুইটা কিন্তু এক জিনিস না। সো এই জন্য আমাদের হিস্ট্রিটা নেওয়া খুব জরুরি। হিস্ট্রি যদি নেওয়া যায়, হিস্ট্রি থেকেই আমরা 90% কনফার্ম হয়ে যায় যে তার রোগটা কোথায়, দেন সেখানে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা করতে হয়, তাহলেই রোগীর রোগ ধরা পড়বে এবং সেই রোগের সাথে হিস্ট্রি মিলাইতে হবে। এই জন্য ক্লিনিশিয়ানের গুরুত্ব অনেক বেশি, এবং প্রত্যেকটা বেশিরভাগ জটিল রিপোর্টগুলোতে লিখে দেয় নিচে যে বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, যে যেখানে লেখা থাকে কোরিলেশন ক্লিনিক্যালি তাকে আসলে আমাদেরকে চেক করতে হবে। ক্লিনিক্যালি কিন্তু সে জোর দিচ্ছে বেশি, যত ইনভেস্টিগেশন যাই করুক। সো এই জন্য আমাদের প্রত্যেক চিকিৎসকের উচিত যে প্রতিটা রোগীকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া, প্রত্যেকটা রোগকে প্রায়োরিটি দেওয়া, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের একটা প্রশ্ন চলে এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার
নাম হচ্ছে আমিনুল ইসলাম লিপন। বয়স বলুন। আমার বয়স 39। জি, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে যে আমার তো অনেকদিন ধরে কোমরে ব্যথা ছিল আর কি। তো আমি সরাজ হসপিটালে দেখিয়েছিলাম, পরে ওখান থেকে একজন ডক্টর শরণাপন্ন হলে উনি আমাকে এমআরআই করতে বলেন, যে কোমরে অনেক ব্যথা ছিল। তো এমআরআই করলাম, এমআরআই করে দেখা গেল যে আমার ডিস্কের ডিস্ক প্লাস 2টা, 4 আর 5। তো উনি কিছু ব্যায়াম ট্যাম দিল, করলাম, পরবর্তীতে আরো বেশি সমস্যা, ব্যথাটা পায়ের নিচের দিকে চলে আসছে। আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীতে আবার ওখানে থেকে আবার অন্যজনের সাথে কথা বললাম, উনি আবার নিউরোলজিস্টে দেখাতে বললাম, ওখানে গেলাম, উনি দেখে বলতেছে এটা অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। তো যাক, অপারেশন করার কথা শুনে তো আসলে আরো ভয় বেশি বেড়ে গেল যে অপারেশন করলে নাকি এটা ঠিক হয় না। তো যাই হোক, ওটা নিয়ে আবার অনেক ডাক্তাররা দেখাচ্ছে। আসলে বেসিক্যালি মানে প্রপার ট্রিটমেন্টটার জন্য আমি আসলে খুব প্রবলেম ফেস করতে, এখন আমার এই বাম পা থেকে ব্যথাটা আমার ডান পাও চলে আসছে। আচ্ছা এবং আচ্ছা। সকালবেলা ম্যাক্সিমাম সবসময় পায়ের এই সামনের অপশনটুকু 4-5টা আঙ্গুল সবসময় ঝিনঝিন ঝিনঝিন হয়ে থাকে, মানে আমি কোনো বল পাই না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনার ধারণা কি এটা? আমার আরেকটু প্রবলেম হচ্ছে যে রাত্রে বেলা আমার ওই বাথরুম হয়ে যাচ্ছে অটোমেটিক, তার মানে রাতের বেলা বুঝতে পারি না। ইউরিনারি ব্লাডারে প্রবলেম হচ্ছে। সরি বস, ব্লাডারে সমস্যা হচ্ছে, মানে প্রস্রাব ধরে রাখতে পারেন না। এই প্রবলেমটা আমি ফেস করতেছি। সপ্তাহে যাচ্ছে 5 দিন 7 দিন পর একদিন হঠাৎ করে হয়ে যায়। তার মানে এটা হচ্ছে তার আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে, এটা ধীরে ধীরে প্যারালাইসিস দিকে চলে যাচ্ছে। দেখেন, এই ট্রিটমেন্টটা কিন্তু প্রথম থেকেই তার ভুল হচ্ছে, প্রথমে ট্রিটমেন্টটাই তার সঠিক ওয়েতে যায়নি, কারণ তার ডিসপ্রলাপস আছে L4-5 এর ডিসপ্রলাপ, যেটা তার নার্ভে যায় চাপ দিচ্ছে। তো সে থেকে ব্যায়াম করেছে, ব্যায়ামটা হয়তো সঠিক হয়নি, কারণ এটা ফিজিওথেরাপি দিলে 100% গ্যারান্টি ভালো হবে, কিন্তু এটা শর্ত আছে একটা, তাকে বেড রেস্টে থাকতে হবে। উইদাউট বেড রেস্ট তার এটা ভালো হবে না, কারণ তার এটা ভেঙে গেছে L4-5, জয়েন্টটা ভেঙে ভিতর থেকে জেল বেরোতো। উনি হাঁটা চলা করতে, তো ভাঙা তো জোড়া নিচ্ছে না। সো যতই ব্যায়াম করুক, যতই ওষুধ খাক, কোনো কিছুতে লাভ নেই। যে অপারেশন করবে ভালো হবে না, একটা অপারেশন করবে ভালো হবে না, কারণ তারা জানে এটাও একটা কনফিউজিং। তার মানে অপারেশন যে করব, অপারেশন করে যদি প্যারালাইসিস হয়, তাহলে কেন কনফিউজিং আসবে? কারণ সঠিক ট্রিটমেন্ট করলে তো ভালো হতে হবে, যে ট্রিটমেন্টই হোক সেটা গ্যারান্টি দিয়ে করতে হবে। কারণ যেমন আমরা দেখেছি অনেক সিজার যারা করে তারা তো গ্যারান্টি দেয় যে বাবা আল্লাহ চাইলে বাচ্চাটা বের করতেই পারবো, কিন্তু প্রত্যেকে কি বলে 50-50 চান্স? তাহলে কেউ সিজার করতো না। নর্মাল ডেলিভারি হচ্ছে, হ্যাঁ 2-1টা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা স্পাইনাল অপারেশনে কিন্তু সবাই কনফিউজ থাকে। কেন কনফিউজ? কারণ তাদেরকে কনফিউজিং করা হচ্ছে। সো এখানে যেটা হচ্ছে, তার রেস্টটা হচ্ছে ভুল ট্রিটমেন্ট। কারণ যেহেতু আমরা জানি হাত পা ভেঙে গেলে প্লাস্টার করতে হয়, প্লাস্টার কেন যেন মুভমেন্ট না করে। তাহলে মেরুদণ্ডে আমার ফেটে গিয়েছে, ফেটে ডিসপ্রলাপস, আর আমি হাঁটা চলা করছি, তো কোনোদিনও ভালো হবে না। 1000 বছর থেরাপি দিলেও কোনো লাভ নাই, ওষুধ খেলেও লাভ নেই, অপারেশন করলেও লাভ নাই। ওনাকে বেড রেস্টে থাকতে হবে 21 থেকে 42 দিন এবং ফিজিওথেরাপি দিতে হবে, কারণ তার মাসেল উইক হয়ে গেছে, পায়ের শক্তি কমে গিয়েছে, মাসেলকে বিল্ড আপ করতে হবে। ওই যে ফাউন্ডেশন, রানা প্লাজার মতো অবস্থা ওনার, যে কোনো মুহূর্তে ভেঙে উনি ফুল প্যারালাইসিস হয়ে যাবে, এবং প্যারালাইসিস হলে আর কোনোদিন ভালো হবে না। তাহলে আমি কেন সেই রিস্ক নিব? কোনো মুভমেন্ট করা যাবে না, ফুল বেড রেস্ট 3 থেকে 6 সপ্তাহ এবং ফিজিওথেরাপি দিতে হবে দিনে 4 বেলা। এই 42 দিন কষ্ট করলে উনি 42 বছরের জন্য ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, কারণ 42 দিন উনি ফাটা রিপেয়ার হয়ে যাবে, ডিসপ্রলাপস নর্মাল হয়ে যাবে, নার্ভগুলো ছেড়ে দেবে, ওনার প্রস্রাব পায়খানা সব ভালো হয়ে যাবে, এবং উনি হাঁটা চলা করতে পারবে, ব্যথাও থাকবে না, পা অবশ্য হবে না। তো দর্শক, আমি সাজেস্ট করবো যে আপনাকে হসপিটালে ভর্তি থেকে 3 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্ট করলে এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এবং এটা অপারেশনের কোনো দরকার নেই। ফিজিওথেরাপির মাধ্যমে কনজারভেটিভ ট্রিটমেন্ট বলা হয় এটাকে, কনজারভেটিভ ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা অনেক বিশাল ব্যাপার, যদি আমার অপারেশন থেকে আমি আসলে এটাকে বিরত থাকতে পারি, কারণ এটা অনেক জটিল অপারেশন, কিন্তু অবশ্যই এটা অনেক জটিল, কারণ অনেক রিস্ক থাকে না। আসলে অপারেশন তো কোনো সার্জনই ফার্স্টে করতে চায় না, সবাই কিন্তু বলছে আপনি আগে ফিজিওথেরাপি করেন। তো ফিজিওথেরাপি করতে যদি ভুল করে, ব্যায়াম যদি ভুল করে, তাহলে বললাম, আমি প্রথমেই কিন্তু বলেছি যে একটা ব্যায়ামে একটা মানুষকে সুস্থ করতে পারে, একটা ব্যায়ামে একটা মানুষকে প্যারালাইসিস করতে পারে। তো ওনাকে যে দেখেন, উনি কিন্তু ওনার হিস্ট্রিতেই বললো যে উনি আগে যা ছিল এখন তার চেয়ে খারাপ, এখন তার পা একটা অবশ হয়ে যাচ্ছে, ব্যায়াম করেছিল, তার মানে তার ব্যায়ামটা ভুল ছিল, যে কারণে সে আজকে খারাপের দিকে চলে যাচ্ছে। তার আগে ব্যথা ছিল কোমরে, এখন পুরো পা অ্যাটাক করছে, তার মানে তার ভুল ব্যায়াম দিয়েছে, উল্টা ব্যায়াম হয়ে গিয়েছে, যে কারণে তার ক্ষতিগ্রস্তটা হয়েছে। ওই যে পজিটিভ নেগেটিভ থাকে না, ওনাকে নেগেটিভটা দিয়ে দিয়েছে, যে কারণে ওনার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনাকে অবশ্যই ব্যায়াম করলে বিশেষজ্ঞ দিয়ে করতে হবে। হয়তো বা যিনি ব্যায়াম ওনাকে দেখাই দিয়েছেন সে হয়তো বিশেষজ্ঞ না, সে নিজেও ব্যায়াম সম্পর্কে ধারণা নাই, যে কারণে ভুল ব্যায়ামটা দিচ্ছে। অনেকে আমরা দেখেছি ফিজিওথেরাপি দেওয়ার দরকার একজন কনসালটেন্ট তার ড্রাইভারকে দিয়ে ব্যায়াম শেখাই দিচ্ছে,
তার কাজের লোককে দিয়ে ব্যায়াম শেখাই দিচ্ছে বা একটা হেল্পার রেখেছে, বাট তার কোনো কোয়ালিফিকেশান নেই। একজন ফিজিওথেরাপিস্ট হইতে গেলে অনেক টাফ। একজন ফিজিওথেরাপিস্ট হইতে গেলে সব বিশেষজ্ঞ হতে হবে আগে, কারণ নিউরোলজি বিশেষজ্ঞ না হলে ফিজিওথেরাপি দেওয়া যাবে না, কার্ডিওলজি বিশেষজ্ঞ না হলে ফিজিওথেরাপি দেওয়া যাবে না, আপনার গাইনি বিশেষজ্ঞ না হলে ফিজিওথেরাপি দেওয়া যাবে না। কারণ আমার কাছে সব রোগী আসছে, আমার কাছে নিউরোলজি রোগী আসছে, আমার কাছে গাইনি রোগী আসছে, কার্ডিয়াক রোগী আসছে, আমার কাছে পেডিয়াট্রিক্স রোগী আসছে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সে স্বাভাবিক না, তাহলে আমার পেডিয়াট্রিশিয়ান আমার পেডিয়াট্রিক্স সম্পর্কে না জানা থাকলে তাকে আমি কী ট্রিটমেন্ট করবো, তার ডায়াগনোসিস কীভাবে হবে? একজন কার্ডিয়াক রোগী, তার চেস্ট পেইন হচ্ছে, তার ফ্রোজেন শোল্ডার হচ্ছে, অপারেশনের পর তার বিভিন্ন ধরনের সমস্যা, তার চেস্ট ইনফেকশন হচ্ছে, সো আমাকে কার্ডিওলজি সম্পর্কে আমাকে ফুললি জানতে হবে। সো একজন ফিজিওথেরাপিস্ট একটা ড্রাইভারকে দিয়ে বানানো যাবে না। তো অনেকেই আছে এই ভুলগুলা করে, যে কারণে কি আলটিমেটলি আমরা ক্ষতি করছি রোগীদেরকে। এই যে একটা 39 বছরের একটা ইয়াং যুবক ছেলেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন? ভুল ট্রিটমেন্টের কারণে। আমি গ্যারান্টি দিতে পারি এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু তিনি আমার কাছে আসেন না, আরেক জায়গায় গিয়েছেন। তো জিনের কাছে গিয়েছেন, উনি তো সঠিক জায়গায় গিয়েছেন, তো তার তো দায়িত্ব নেওয়া উচিত ছিল যে তার লাইফটাকে কীভাবে সেভ করা যায়। তাকে ভুলভাল ট্রিটমেন্ট দিয়ে তাকে যদি আমি বিপদের দিকে ঠেলে দিতে, তো ঠিক না। তো যাই হোক, এটা আমাদের সবাইকে সতর্ক হতে হবে যে যে কাজটা বুঝবে, এক্সপার্ট বিশেষজ্ঞ তাকেই বলায় যে সব বিষয়ে জানে, তারপরে একটা বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে। অন্য বিষয়ে না জেনে আমি একটা বিষয়ে বিশেষজ্ঞ হইতে পারি না, কারণ আমি একটা সাবজেক্ট জেনে আমি বিশেষজ্ঞ বলবো তা কিন্তু হবে না। আমাকে সব বিষয়ে জেনে আসতে হবে, তারপর আমি একটা সম্পর্কে আমি বিশেষজ্ঞ বলতে পারবো। সো আমি ব্যায়াম সম্পর্কে জানি না, আমি ব্যায়াম করাই দিচ্ছি, এটা কিন্তু ভুল। আসলে আজকে অনুষ্ঠানে আমাদের আলোচনা থেকে কিন্তু কয়েকটা জিনিস আমরা দেখলাম নতুন, যেমন হচ্ছে খুব অল্প বয়সে কোমর ব্যথা হচ্ছে, 20 বছর থেকে শুরু হলো, 20, 29, 39, মানে খুবই অল্প বয়সে কোমর ব্যথা হচ্ছে। আর আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশনের গাফিলতি, ইনভেস্টিগেশন রিপোর্টগুলো ঠিক মতো আসছে না, ঠিক মতো ওনারা ট্রিটমেন্ট নিতে পারছে না, দেখে সবারই অবস্থা খুব খারাপ হচ্ছে, সাফার করছে বেশি। আসলে পেশেন্টরাই বা কতটা কি করবে, কারণ একে হচ্ছে যে তাদেরকে যে কাউন্সিলিং করা বা তাদেরকে যে জানানো, সেটাও কিন্তু মানে এখন আমাদের মানে একটা মুখ্য কাজ হয়ে গেছে। কারণ অনেক পেশেন্টই আসে যারা হচ্ছে এই ফার্মেসি এলাকায় ডাক্তার ভাবে, আমার কাছে এসে বলে ডাক্তার এটা দিচ্ছে, ডাক্তার কোন ডাক্তার? এই যে ফার্মেসির ডাক্তার, কারণ হচ্ছে যে ওষুধ বিক্রি করছে। আসলে এখন অনেক আমাদের দেশে অনেক ফার্মেসি আছে যার কোনো চাকরি বাকরি নাই, পড়াশোনা নাই, কিছু করে নাই, সে কটা ওষুধ নিয়ে দোকান দিয়ে বসে আছে, তো সে সব ওষুধ দিচ্ছে, সে খুব ভালো জানে, আর ডাক্তার যে ওষুধ লাগে সেটা ঘুরে আর একটা দিচ্ছে। তো আমি যেটা বলি আমার রোগীদেরকে, যে আমি যেটা লিখবো, আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে, কারোর কথা শোনা যাবে না, কারণ আমি যেটা বলছি ওইটাই রাইট, এবং এটার রেসপন্সিবিলিটি আমার, এটা যাই হোক তার দায়িত্ব আমি নিয়েই বলছি, কারণ আমি দায়িত্ব ছাড়া কথা বলছি না। আমরা আগে ফোনটা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করে ফেলুন। নাম মোহাম্মদ আব্দুর রব, রাজশাহী, বয়স 38। আচ্ছা, প্রশ্নটি করুন। আমার বছর 2 আগে এই মাথায় ব্যথা ছিল, আমি কোনো চিকিৎসা করিনি, এমনিতে মাথার ব্যথা এখন নেই, কিন্তু পায়ের গোড়ালির ব্যথা, গোড়ালির উপর যে রগ, এই রগটা খুব ব্যথা, 2 পায়েরই রগটা ব্যথা করে সব সময়। এটা কতদিন ধরে ব্যথাটা হচ্ছে গোড়ালিটা? এটা প্রায় 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর, তার মানে কোমরের সাথে এটা রিলেশন। তো আপনি কি এটার জন্য করে ট্রিটমেন্ট করেন নাই? এটাও মনে করছেন এমনি ভালো হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সুন্দর। এর অনেক রোগী আমরা আছে যে 2 বছর ধরে কোমর ব্যথা ট্রিটমেন্ট করে নাই, তো এখন তো কোমর ব্যথা নাই, ভালো হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এখন গোড়ালি ব্যথা। তো এরপরে গোড়ালি ব্যথাও চলে যাবে যখন পাটা প্যারালাইসিস হয়ে যাবে, কারণ আস্তে আস্তে তার রোগটা বেড়ে যাচ্ছে। তার কোমরের যে সমস্যাটা ছিল সে সমাধান করে নাই, ডিসপলপসটা বেড়ে যাওয়ার কারণে পেনটা নিচের দিকে শিফট করেছে, গোড়া পর্যন্ত চলে যাচ্ছে, এটা কোমর থেকে যাচ্ছে। কিন্তু কোমরে ইনজুরিটা বেড়ে যাওয়ার কারণে কোমরের সেন্সেশন লস, এই জন্য কোমরে সে ব্যথা পাচ্ছে না, কিন্তু পায়ের দিকে, এবং আস্তে আস্তে পায়ের শক্তি কমতে থাকবে। কয়দিন পরে বলবে যে এখন ব্যথা তো কম, কিন্তু আমি হাঁটতে গেলে পায়ের জোর কম পাচ্ছি, বা নিচে বসলে উঠতে পারি না, ধরা লাগে। এইভাবেই কিন্তু আমরা রোগীগুলো হিস্ট্রি থেকে পেয়ে থাকি। তো এগুলো আসলে ইগনোর করা উচিত না, এটা অবশ্যই আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তো যেটা হচ্ছে, এটা আসলে ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। তো আপনি আপনার আশপাশে কোনো ফিজিওথেরাপি স্পেশালিস্ট থাকলে তাকে দেখানোর পরে একটু ফিজিওথেরাপি করেন, করলে এটা কোমর থেকে ব্যথাটা যাচ্ছে, কোমরে থেরাপি করলেই আপনার গোড়ালি ব্যথা অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা আপনি মানে ওই যে কোমর ব্যথা চিকিৎসা করি নাই, ব্যথা গোড়ালি থেকে গেছে, কোমরটা ভালো হয়ে গেছে, এই বিশ্বাস বন্ধ করেন, কারণ কোমরে ব্যথা ভালো হয়নি, ওটা আরও খারাপ হয়ে গিয়েছে, যে কারণে ব্যথাটা শিফট করেছে। আমরা বলি কোমরে যত তীব্র ব্যথাই থাক, রোগটা থাকে ছোট, কোমর ব্যথা ভালো হয়ে যখন নিচের দিকে নামতে শুরু করে রোগটা বড় হতে থাকে।
তো ব্যথা কমে গেল, রোগ বড় হলো, আসলে রোগটাই তো আমাকে ধ্বংস করবে, রোগটাকে আমরা বড় হতে দিব না। ব্যথা বড় হোক কিন্তু রোগটা যেন বড় না হয়, কারণ সেন্সেশন যত বেশি থাকে ব্যথা তত বেশি থাকবে, সেন্সেশন যখন থাকবে না ব্যথা থাকবে না। সো আস্তে আস্তে ব্যথা নিচের দিকে নামতে থাকবে, ব্যথা কমতে থাকবে, সেন্সেশন কমতে থাকবে। পা প্যারালাইসিস হলে তার ব্যথা থাকবেই না, তার মানে তো আর রোগ ভালো হয়ে গেল না, রোগটা আরও খারাপ হয়ে গেল। সো প্যারালাইসিস যেন না হয় সেই জন্য আমাকে আগেই কোমরে ঠিক করতে হবে। সো দর্শক, আমি আপনি সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায় ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। প্যারালাইসিস হওয়ার আগ পর্যন্তই আমাদের সুযোগ না যে ঠিক Right. হয়ে আসার, কারণ স্পাইনাল কর্ড ছিঁড়ে যদি প্যারালাইসিস হয় এটা আসলে রিকভারির হবে না। মানে রিহ্যাবিলিটেশন করেও কোনো না লাভ না নেই। না, এটা আমরা হুইল চেয়ার ট্রেনিং দিয়ে দিই, যে হুইল চেয়ারেই তাকে সারা জীবন থাকতে হবে, কারণ স্পাইনাল কর্ড ছিঁড়ে গেছে, কমপ্লিট টিয়ার যদি হয়ে যায় তো এটা আর কখনোই ভালো হবে না। সো যে কারণে আমরা বলি যে প্যারালাইসিস যেন না হয় আগেই আপনাকে সতর্ক হতে হবে এবং সঠিক চিকিৎসা করতে হবে। তো চিকিৎসা করার আগে আপনি যার কাছে যান ট্রিটমেন্ট করতে, আগে জেনে নেন যে আপনার রোগটা কি। যদি চিকিৎসক রোগটা বুঝাতে পারে, ধরতে পারে, তাহলেই ভালো, কারণ সব ডাক্তার সব চিকিৎসকই সব রোগ ভালো করতে পারে না, এটা সত্য কথা। যেমন আমারও অনেক কিছু সমস্যা আছে, আমি তো সব রোগ ভালো করতে পারবো না। এখন হার্টের রোগী তো আমি ট্রিটমেন্ট করতে পারবো না, বাট হার্টের রোগ যে হয়েছে সেটা যদি আমি বুঝতে পারি তাহলে তো আমি রেফার করতে পারবো। সো এই কারণে যিনি যার কাছে যাক আগে জানতে হবে যে স্যার আমার কি রোগ হয়েছে, এটা আমাকে আগে এক্সপ্লেন করে, একটু বুঝান। যদি বুঝাইতে পারে, যদি বলে হ্যাঁ এটা হয়েছে আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি শুরু করে দেন, নিশ্চিন্তে থাকেন, ভালো হয়ে যাবেন। কারণ যে ডাক্তারই যে রোগ ধরতে পারবে তার চিকিৎসা অবশ্যই আছে, আর যে রোগের চিকিৎসা পৃথিবীতে নাই সেটা তো অন্য জিনিস, সেটা কিছু করার নাই। যেমন এখন করোনার ট্রিটমেন্ট বলা হচ্ছে, করোনা আসলে ট্রিটমেন্ট হাত পা বাঁধা, কারণ এটা কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, বাট এটার সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট চলছে, অনেকেই ভালো হয়ে যাচ্ছে, তার মধ্যে 2-1 এক্সপায়ার করে যাচ্ছে, কিছুই করার নাই, এটা নিয়ে কিন্তু কেউ কিছু করতে পারছে না। সারা পৃথিবী কিন্তু এখন এটার জন্য সবাই হাত পা বেঁধে বসে আছে, কিছু করার নাই। সো চেষ্টা চালায় যাচ্ছে। তেমনি তাই যে রোগটাকে ডায়াগনোসিস করা হচ্ছে, চিকিৎসার প্রথম শর্ত রোগটা নির্ণয় করতে না পারলে হাজার চিকিৎসা করেও রোগ ভালো করা সম্ভব না। ধন্যবাদ। আমাদের আরেকটা প্রশ্ন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করে ফেলুন। আমার নাম রেবেকা সুলতানা, বয়স 49। জি প্রশ্নটি করুন। আমার ব্যথা আপনার ওই ঘাড়ে থেকে বাম হাত, তারপরে পা, হাঁটু, কোমর সবই ব্যথা। কতদিন ধরে ব্যথা হচ্ছে? ব্যথা প্রায় বছর 10। আরে বাবা, 10 বছর। কোনো ট্রিটমেন্ট করেছেন? জি কোনো ট্রিটমেন্ট করেছেন আপনি? জি জি ট্রিটমেন্ট নেই, মাঝে মাঝে এর আগে দেখালাম এই নিউরো ডাক্তারের কাছে, থেরাপিও নিয়েছিলাম, যে মাঝখানে একটু ভালো ছিলাম, তারপরে এই গত জানুয়ারিতে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, আর হাতে সবসময় ঝিমঝিম করে আপনার, আর বাম হাতটা অবশ। আচ্ছা, হাতের আঙ্গুলগুলা অবশ। আপনি কি এমআরআই করেছেন? জি না, এমআরআই করি নাই। আপনার রোগটা কি আপনি জানেন? রোগটা কি? আমাকে এই যে নিউরো ডাক্তারকে দেখাই, অধ্যাপক ডক্টর কফিলউদ্দিন সাহেবকে দেখালাম এই যে ফেব্রুয়ারিতে, উনি এই ওষুধ দিলেন, ওইটাই কোনো মানে পরীক্ষা নিরীক্ষা দেয়নি আর কি। রোগটা কি জানেন না যে কি রোগ হয়েছে না, আপনার? না, ধন্যবাদ, আমরা উত্তরটা আমরা দিচ্ছি। অনুষ্ঠানের একদম শেষ হ্যাঁ, পর্যায়ে চলে সুন্দর এসেছি, আসলে অল্প ওনার কথাই ডিসপ্রোলাপস জেনে আছে, নিব। ওনার জি কিন্তু যে কোমর থেকে ঘাড়, জি। ঘাড় থেকে হাঁটু, হাঁটু থেকে সারা শরীরে ছড়ায়, তার হলো সার্ভাইকাল এবং লাম্বারে, মানে ঘাড়ে এবং কোমরে ডিসপ্রোলাপস আছে, যেটা নার্ভের মাধ্যমে সারা শরীরে ছড়ায় যাচ্ছে। ওই যে ট্রিটমেন্ট নিচ্ছে মাঝে মাঝে কমে বাড়ে, এখন কিন্তু উনি অনেক খারাপের দিকে চলে গেছে। সো ওনার এই মুহূর্তে যেটা একটা এমআরআই করে দেখে ওনাকে কমপ্লিট ফিজিওথেরাপি করলে উনি এবার সম্পূর্ণ সুস্থ হয়ে উনি আবার স্বাভাবিক নামাজ কালাম সবই করতে পারবে। সো দর্শক, আমি সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন, একটা এমআরআই করে আগে আপনি আপনার মেরুদণ্ডটাকে চেক করেন যে আপনার ডিসপ্রোলাপস আছে কিনা, কতগুলো আছে, দেন আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, আমরা অনেক কিছু জানলামও, আমরা আশা করি এটা আমরা আমাদের কাজে লাগাতে পারবো জীবনে। তো আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বরাবরের মতোই বিদায় নিয়ে নিতে হবে। আমরা হয়তো বা আবারও নতুন কোনো অনুষ্ঠানে এসে আবার নতুন কথা বলবো। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সুধী দর্শকবৃন্দ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হবে, কিন্তু তার মানে এই না যে পুরনোই প্রস্থান নিয়ে নিচ্ছি, আমরা আবারও ফিরে আসব। তো যারা মিস করে গেছেন, যারা দেখেননি, আমাদের এই অনুষ্ঠানটি রাতের বেলা আবারও পুনঃপ্রচার করা হবে রাত 2টোর সময়, তারা দেখে নেবেন আশা রাখছি, এবং আপনাদের সাথে আবারও দেখা হওয়ার ইচ্ছা নিয়ে আমি বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চোখ রাখবেন এসএ টিভির পর্দায়।